রাজনৈতিক কারণে জিয়াউর রহমানের মাজার সরানোই মূল উদ্দেশ্য বলেও অভিযোগ তার। বিশেষজ্ঞরা বলছেন লুই আইকানের নকশা বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। তবুও ভোটারবিহীন অবৈধ সরকার এই নকশা বাস্তবায়নের নামে কেবলমাত্র মহান স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারটি সরানোর চক্রান্তমূলক নীল নকশা করছে। পাকিস্তানের নাম শুনলেই বর্তমান সরকারের গা রি রি করে ওঠে, অথচ সেই পাকিস্তানের জাতীয় পতাকার আদলে তৈরি জাতীয় সংসদ ও এর সংলগ্ন পরিষদ। সুতরাং সরকার এই বিষয়টি বারবার এড়িয়ে যায়। আসলে প্রধানমন্ত্রীর টার্গেটই হচ্ছে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের মাজার। পাকিস্তানের নাম শুনলেই বর্তমান সরকারের গা রি রি করে ওঠে, অথচ সেই পাকিস্তানের জাতীয় পতাকার আদলে তৈরি জাতীয় সংসদ ও এর সংলগ্ন পরিষদ। সুতরাং সরকার এই বিষয়টি বারবার এড়িয়ে যায়। আসলে প্রধানমন্ত্রীর টার্গেটই হচ্ছে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের মাজার। এদিকে হচ্ছে যে সরকার কি করতে চান, আসলে এইটা একটু জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার। আর এই যে আপনার নকশাটা আনলেন, যে কথাটি স্থপতি সাহেবের কাছ থেকে শুনলাম, যে কোন নকশাটা আসলে এনেছেন এবং কোনটা মানে কোন নকশাটার উপরে লুইকানের সই আছে না আছে, এটা তো আগে আমাদের জানতে হবে। আমরা তো আসলে এবিসিটিও জানি না, আমরা খালি শুনতেছি এইখান থেকে জিয়াউর রহমানের কবর সরিয়ে ফেলা হবে। আবার এক মন্ত্রী বলছে যে ওখানে তো কবরই নাই, ওখানে তো কিছুই নাই। তো সুতরাং এই সমস্ত বিভিন্ন কথাবার্তা শুনে আমাদের একটু আসলে খারাপই লাগছে। কথাটা হচ্ছে যে এইখানে এই আপনার একটা সেকেন্ড ক্যাপিটাল হিসাবে এই এলাকাটাকে ঘোষণা করা হয়েছিল এবং আইয়ুব খানের সময় আসলে যে কথাটি উনি বললেন, আইয়ুব খানের সময়ই এটা স্থাপিত হয়েছিল আর কি। পরবর্তীতে বোধহয় 1974-এ আমি যেটা জেনেছি বিভিন্ন সূত্রে, 74-এ বোধহয় একটা এগ্রিমেন্ট তখন হয়েছিল, মানে দিদেন পাকিস্তান সরকারের আর কি, বাংলাদেশ সরকারের সাথে। তো সেখানে ওই যে কতগুলো প্রশাসনিক ভবন, তারপরে বিভিন্ন মন্ত্রণালয়, এই সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছে আর কি, আমরা শুনছি। এখনো তো আমরা এই স্ট্রাকচারটা দেখি নাই, বা এই আর দেখলেও বুঝতে পারবো কিনা তা জানি না। তবে যদি স্থপতি যারা আছেন বাংলাদেশে, অনেক বড় বড় আর্কিটেক্ট কিন্তু এখন আছে, অনেক মডার্ন আর্কিটেক্ট আছে আর কি। তো সেই তারা যদি আমাদেরকে বুঝিয়ে দেন তাহলে আমার মনে হয় সবচাইতে ভালো হয়। ইতিমধ্যে এখানে দেখা যাচ্ছে যে আপনার ওই যে কি বলে চীন মৈত্রী সমিতি হয়েছে, তখন কেন এটা মাথায় আসলো না সরকারের? তখন যারা এই দেশ পরিচালনা করছে তাদের মাথায় আসলো না, চাইনিজদের মাথায় আসলো না। এরপরে স্পিকার ভবন হলো, ডেপুটি স্পিকার ভবন হলো, তারপরে ওই যে চন্দ্রিমা উদ্যান, যেটার মধ্যে আপনার জিয়াউর রহমানের একটি কবর আছে। তো তারপরে এই পাশে বোধহয় 5-7 জনের কবর বোধহয় আছে, সব মিলে 8টি কবর আছে। তারপরে আপনার কি করলেন, ওখানে ওই যে ন্যাম ভবন টবন করলেন সংসদ সদস্যদের জন্য, স্পিকার ভবন, ডেপুটি স্পিকার ভবন, আবার ওইখানে কিছু সংসদ সদস্যদের জন্য ভবন করা হলো, হুইপদের জন্য ভবন করা হলো। তো এই সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে কেন জানি একটা সরকার পক্ষ থেকে এটা পরিষ্কার করে যদি ফেলেন যে আমরা এখানে এই জিনিসগুলো করতে চাই এবং এইটা আমরা পেয়েছি, দেখেন এই নকশাগুলো এইভাবে এসছে, তাহলে আমার মনে হয় জাতির কাছে অন্তত আমরাও বুঝতে পারবো। আর সরকার ইচ্ছা করলে যা কিছু করার ইচ্ছা, আমরা দেখেছি অতীতে যখনই যে সরকার আসছে তারা ইচ্ছা যেটা করছে তাদের প্রতিফলন হয়ে গেছে আর কি। তারা তাদের সাময়িক অবস্থাটা এখন এই নিডটা ফুলফিল করা দরকার সেটা করে ফেলেছে। এখন এই ক্ষেত্রে তারা কি চায় সেটা একটু পরিষ্কার করলে, তারা যেটি বলতে চাইছে যে নকশার মধ্যে যা আছে তার বাইরে কিছু থাকবে না। কোনো কবর তো নিশ্চয় ছিল না। এই নকশা শোনেন, আমি কই নকশার মধ্যে কোনো কিছুই ছিল না, কবর ছিল না, ওই আপনার স্পিকার ভবন ছিল না, এই যে ন্যাম ভবন ছিল না, অনেক কিছুই তো ছিল না। তারপরে এই যে এই পাশে সবুর খানের কবর, তো আরো অনেকের কবর, কোনোটাই ছিল না, শাহিজুর রহমানের কবর, কোনো কিছুই ছিল না। এখন কথাটা হচ্ছে যে সেই জন্যই এখন প্রশ্ন এসেছে। আর এই জিয়াউর রহমানের ইয়ে নিয়ে মন্ত্রী সাহেবদের এত কথাবার্তা বলা ঠিক না।
আচ্ছা, আমি সময় রেজাল্ট করিম আপনার কাছে যেতে চাই। এটা নিয়ে আসলে আলোচনা হচ্ছে, আপনি তো শুনতেই পাচ্ছেন। আর যেভাবে জয়নুল আবেদিন উনি ব্যাখ্যাটা দিচ্ছিলেন, আসলে কি এত সরল বিষয়টি আপনার কাছে কি মনে হয়? আমার কাছে বিষয়টা, জয়নাল ভাই তো একটি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, ফলে ওনাকে সেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কথা বলার বিষয়টা প্রাধান্য দিতে হয়। আমার কাছে মনে হয় যে সরকারে যারা আসেন, যেটা জয়নাল ভাই বলছেন, যে যারা সরকারে আসার পর দায়িত্বশীলতার জায়গা থেকে যদি তারা কাজ করে তাহলে সমস্যাটা কম হয়। যেমন আমি যদি সিম্পল করে বলি যে 30 লাখ মানুষের আত্মদানের মধ্য থেকে বাংলাদেশ, এই যে আজকে আপনার টেলিভিশন আমরা আসছি বিজয়ের মাসে, লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ অর্জিত, সেই বাংলাদেশের গণতন্ত্রের কেন্দ্রভূমি হচ্ছে জাতীয় সংসদ। সেই জাতীয় সংসদ ভবনের সামনে স্বাধীনতা বিরোধী শাহআজিজ সবুর খানের কবর দেওয়ার কোন যৌক্তিকতা ছিল? রাজনীতিকে ধ্বংস করি আমরা, পরবর্তীতে পালিশ করার জন্য যত কথা বলি। এই সর্বনাশা কাজ যখন আমরা করি, তখন যদি আমরা চিন্তা করি যে এটা করা ঠিক হবে কিনা, সেই সময় আমরা চিন্তা করি না। ফর দ্য আর্গুমেন্টস, ধরে নেন জিয়াউর রহমানের কবরের পার্টের বাইরে যেও অন্যান্য যাদেরকে কবর স্থান করা হয়েছে, এইটা কতটা চিন্তা চেতনা, বুদ্ধিমত্তা, দূরদৃষ্টি সম্পন্ন কাজ করা হয়েছে। আমি তো বলবো বাংলাদেশের স্পিরিটের বিরুদ্ধে যে কাজ করা হয়েছে, যে খানে সবুর, তারপর শাহআজিজ স্বাধীনতা বিরোধী, তাদেরকে বাংলাদেশের প্রাণ কেন্দ্রের ভিতর কবর দেবো, ওইখানে তাদের সম্মান করতে হবে। এইভাবে কিন্তু আমাদের সর্বনাশ অনেক চলে আসছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী যেটা বললেন, আপনার কাছে আসবো এই প্রশ্ন, আপনি কি বলছেন যে এই যেটি বললেন যে আমাদের প্রাণকেন্দ্র দেশের এবং আমাদের স্বাধীনতার একটি মূল জায়গা, সেখানে কি এই দুজনের কবর হওয়ার দরকার ছিল? শুনেন, খালি কবর নিয়ে কথা বললে তো হবে না। মানে যেহেতু কবর আমাদের সময় রেজাল্ট করে একেবারে সুনির্দিষ্টভাবে এই দুটি বিষয়ে আমি জানতে চাই, কারণ আমি অন্য কথা নিয়েছি। এইটা নিয়ে কিন্তু খুব এখন বড় একটা না, এখানে হচ্ছে যে এই লুই আইকানের যে আর্কিটেকচারাল যে ডিজাইনটা আনছে, এটা কবরের উপরে আজকে আপনার করা যায়, কি বলে, স্থাপন করা যায়। এটা কিন্তু বলা আছে বিভিন্ন, যেমন আমি এই গত সপ্তাহে আমি আমার এলাকায় গিয়েছিলাম, মানে বরিশালে, সেখানে দেখলাম যে আমরা ওখানে একটা বড় একটা মসজিদ বানিয়েছিল, প্রায় 5 দর্শক ফোন করেছেন, আমি দর্শকের ফোনটা নিয়ে আসি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। হ্যালো ভাই, আমি ঢাকা থেকে এনামুল বলছি। এখানে কি কবর সরানো নকশা দেখাই কি মূল লক্ষ্য, না জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কবর? আমরা বুঝতে পেরেছি, আমরা আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, থাকুন আমাদের সঙ্গে। এখানে আমি দেখে আসছি সেখানে যে আপনার এখন সেই মসজিদটাকে ভেঙে ফেলা হয়েছে, ভেঙে ফেলে এক্সটেন্ড করতে হবে আর কি, বাড়াতে হবে। তো বাড়ালে পরে সেখানে অনেকগুলো কবর ভেঙে যাবে আর কি, ভাঙতে হবে আর কি, এবং ভেঙলে সেখানে সেটা তারা দিয়েছে যে না, এটা ভাঙা যায় এবং এখানে মসজিদ করলে কোনো অসুবিধা নাই। এই দেখুন, এই স্থাপত্যের মধ্যে কিন্তু লাইব্রেরি, মসজিদ এক্সেট্রা এক্সেট্রা সবই ছিল। আর ওই যে জায়গাটা এখন জিয়াউর রহমানের কবর আছে, সেটা একটা গার্ডেন হিসাবে, এই পাশে লেক, এগুলো সব ঠিকই আছে। আমি আপনাকে সহযোগিতা করি, মানে সমাধি বা কবর বা মাজার যেভাবে বলুন, সেটি সোজা পার হওয়ার পরে একটি সম্মেলন কেন্দ্র রয়েছে, সেখানে একটি মসজিদ করা হয়েছে, তার বাম পাশে একটি ভবন রয়েছে, লাইব্রেরি আছে ওখানে, ডান পাশে ভবন রয়েছে। আমি শ্রীমতী সাইদি মাহমুদ আপনার কাছে যেতে চাই, আসলে যে এখানে এত কিছু, আমি কিন্তু কথাটা শেষ করছি, সময় দেন, মানে সময় দেন। সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী যেটা পরিষ্কারভাবে বললেন, তিনি বলছেন যে সংসদ ভবন এবং তার যে মূল পরিকল্পনার ঐতিহ্যের যে জায়গাটা, সেই জায়গাটায় ফিরে যাওয়ার কথা তারা ভাবছেন। এইখানে কিন্তু কোথাও বলা হয়নি জিয়াউর রহমানের কবর স্মরণই আমাকে টার্গেট। এখন একটা পরিকল্পিত জায়গাকে পরিচ্ছন্ন করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি এমন হয় যে বাংলাদেশ চীনমৈত্রী যে সম্মেলন কেন্দ্রটা হয়েছে বা অন্য কোনো জায়গা ন্যাম ফ্ল্যাট, এটাকে যদি রিমুভ করতে হয় সেটা হবে। এটা কিন্তু বিষয়টি এরকম নয় যে টার্গেট করা হয়েছে জিয়াউর রহমানের কবরটা স্মরণ হবে, জিয়াউর রহমানের কবর স্মরণ হবে এইরকম ভাবে সরকারি ভাবে কোথাও কোনো বক্তব্য কেউ কিন্তু বলেন নাই। কিন্তু বিএনপি এটাকে নিয়ে রাজনীতি করতে চাচ্ছেন, কারণ বিএনপি রাজনৈতিক বর্তমানে কোনো এজেন্ডা নাই। একাধিক মন্ত্রী কিন্তু সত্য না, আমি একটু সরকারের মন্ত্রী শেষ করি। সেটা হলো, যখন যেমন আব্দুল্লাহ নোমানের বক্তব্য আপনাদের স্ক্রিনে দেখলাম, তিনি বলছেন জিয়াউর রহমানের কবর সরাতে চাইলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আরে কবর নিয়ে তো রাজনীতি হয় না,
বঙ্গবন্ধু একেবারে অজপাড়াগায় টুঙ্গিপাড়ায় ঘুমিয়ে আছেন, সেখানে কিন্তু বাঙালির তীর্থস্থানে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতে মানুষ কিন্তু সেখানে যায়। এই কবরটা সরাবার ভিতর থেকে জিয়াউর রহমানের রাজনীতি ধ্বংস করে ফেলা হবে বা তার পলিটিক্সের কোন রকম ক্ষতি করে ফেলা যাবে, এটা কিন্তু বাস্তবতা না। একটা রাষ্ট্রীয় পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যে কথাগুলি আসছে সেই কথার ভিতর যদি জিয়াউর রহমানের কবর পড়ে, আমরা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরকে বাংলাদেশে পুনঃস্থাপন করিনি। আমরা জিয়াউর রহমান প্রথম যেখানে তাকে সমাধিস্থ করার চেষ্টা করা হয়েছিল সেখান থেকে তার ডেড বডি ঢাকায় আনা হয়। একটা প্রশ্ন দর্শক করেছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি, আমি ফকির মহিউদ্দিন বলছিলাম। জি, হ্যালো, জি আপনি প্রশ্ন করবেন। আমি ফকির মহিউদ্দিন বলছিলাম মিরপুর থেকে। আমার প্রশ্নটা হলো, এই মানুষ মারা গেলে এবং বিশিষ্ট আলে মোলেমা মুসলমান মারা গেলে তখন তো মসজিদের পাশে বড় বড় কবরস্থানে সুন্দর একটা জায়গায় কবর পাওয়া যায়। এই জন্য এই জঙ্গলের মধ্যে একজন যিনি কবর দিলাম, এটা কারণটা কি? লালখালির ওই লাল কাপড় দিয়ে এই যারা দর্শকরা হয়েছিল সেই সময় এই কেন্দ্রীয় আমরা আসলে খুব ভালোভাবে শুনতে পাই। ওনার কথাটা আমি শুনেছি, উনি বলছেন যে মানুষ মারা যাওয়ার পর যে তাকে সমাধিস্থ করা হয়, তার পরবর্তীতে ইসলামী কালচার অনুযায়ী ওখানে কি অবশিষ্ট কিছু থাকে, অনেক সময় এটাকে সাজিয়ে গুজিয়ে লাল কাপড় দিয়ে অনেক সময় অনেকে ব্যবসা করে। দেখবেন মাজার কোনো ভিত্তি নাই, অনেক সময় ব্যবসা হয়। আসলে আমাদের ইসলামের যদি থিমটা আসেন, সেক্ষেত্রে কিন্তু সমাধিস্থ করার কতক্ষণ পর্যন্ত সেখানে মৃত মানুষের আত্মা কিন্তু লাহুল মাহফুজে চলে যায়। ওই জায়গা কবর মানে কি, ওটাকে কেন্দ্র করে একটা শ্রদ্ধা জানানো বা ওখানে কেন্দ্র করে তার উদ্দেশ্যে দোয়া করা, আমার কোরআন তেলাওয়াত করা, অন্যান্য বিষয়গুলো থাকে। আসলে কোন অস্তিত্বের কোন বিষয়টা কিন্তু ওইখানে থাকে না, এটা প্রত্যেক জায়গায়। সেটা আপনি ঘরে বসেও যদি আপনার মৃত বাবার, আমি ঘরে বসে যদি আমার মৃত মায়ের বাবার আমি দোয়া করি, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন যদি গ্রহণ করেন, এইটা এমন নয় যে ওই কবরের কাছে গিয়ে দোয়া করলে দ্রুত ওইটা ভিতরে ঢুকে যাবে, দোয়াটা ওইখানে মঞ্জুর হবে। এটা একটা প্রতীকী অবস্থার কারণেই বোধহয় ব্যবহার করা হয়। না, আমি সমাজে আবার যে এত মানে লয়ার, ভালো লয়ার জানি, কিন্তু আবার হাদিসও যে ভালো এবং একটা মাওলানার লয়ার হতে হলে যে আবার এই অভিজ্ঞতাও যে তার আছে, এটা আমি জানতাম না। যাই হোক, এখন সে কথাগুলো ভালোই বলেছে, কিন্তু মূল বিষয়টি হচ্ছে মানুষ, ওই যে এর আগের একজন প্রশ্নকর্তা বলেছিলেন যে এটা কি উদ্দেশ্য কি শুধু জিয়াউর রহমানের কবর সারানোই? এই জিনিস পরের জন সেটি তো আসলে আবার পরের জন বলছে যে লাল শালুকও, সেটা আবার হাদিস দিয়ে আমার ভাই বুঝিয়ে দিয়েছেন যে হাদিস কি আছে না আছে। এখানে বিষয়টি হচ্ছে আওয়ামী লীগ করে কি, আগের বারে যখন আওয়ামী লীগ 96-এ যখন ক্ষমতা এসছে, তখন ওখানে অন্যরকম প্রশ্ন উঠায়। এখন মূল বিষয় ম্যাপ ট্যাপ যা কাছে দেখতে হবে, এই বিষয়টা নিয়ে কি জিনিসটা আছে কি জিনিসটা নাই। তার আগেই মন্ত্রী সাহেবরা যেভাবে আপনার বলতেছে ওইখানে কোনো কবর নাই, ওখানে কিছু নাই, ওখানে যাওয়া যাবে না, ওইটা ওখানে থাকতে পারবে না, আরে সেগুলো তো অনেক পরের কথা, ওখানে আরো অনেক স্থাপনা আছে। আগে এই জিনিসগুলো জাতির কাছে একটু পরিষ্কার। এখন কথাটা হচ্ছে আমরাই রাজনীতি করি না, রাজনীতি ওনারাই সৃষ্টি করে দিচ্ছে এবং কথাবার্তা বলে। যে কথাটি আমার ভাই বলেছে যে সরকারের কেউ বলে না, এই কথাটা ঠিক না। মন্ত্রী সাহেবরা তো সরকার